who uh, committed suicide in 1963. And just after her suicide, almost everybody around the world was holding Ted Hughes responsible for her suicide. পৃথিবীর প্রায় সবাই তাকে একেবারে জেকে ধরেছিল যে তার কারণেই সুইসাইড করেছে সিলভিয়া প্লাথ। সুতরাং ইট ওয়াজ এ টেস্টিং টাইম ফর টেড হিউজেস, অ্যান্ড লট অফ রিজনস আর দেয়ার। তাকে যে আহ, তাকে যে দায়ী করা হচ্ছিল তার অনেকগুলো কারণ আছে। তোমরা তো জানোই যে আসিয়া উইভেলের সঙ্গে প্রেম করার আগে কি হয়েছিল, সিলভিয়া প্লাথ আর তিনি আসিয়া উইভেলের ফ্ল্যাটে সাবলেটের মতো থাকতে শুরু করেছিলেন। থাকতে থাকতে আসিয়া উইভেলের সঙ্গে তিনি প্রেম শুরু করেছেন। সিলভিয়া প্লাথ সেপারেট হয়ে গেছে। সেখানে গিয়ে তারপরে কতবার সুইসাইডাল অ্যাটেম্প করছেন, গাড়ি দিয়ে নদীতে ফেলে দিচ্ছেন, তারপরে গ্যাসে ভরে দিচ্ছেন রুম, চুলার উপরে মুখ ঠেসে ধরছেন। সো লট অফ অ্যাটেম্পটস আর দেয়ার, and she was daring and what can be said, talented, uh, extremely talented. Often extremely talented people are abnormal, and this happened to uh, Sylvia Plath. So Sylvia Plath died in 1963. In after that, after the death of Sylvia Plath, it was very tough time for Ted Hughes. Why it was very tough time for Ted Hughes? Because you know uh, আচ্ছা, একটা কল এসেছে, আমি আবার একটু। As I was telling you that Sylvia Plath committed suicide in 1963, and that suicide had huge negative impact on Ted Hughes. কয়েকটা কারণে তার ইম্প্যাক্টটা ছিল। একটু যদি তোমরা পয়েন্টগুলো লিখে নিতে, কারণ মনে আসলে রাখা যায় না এই শুনে শুনে। সুতরাং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু write it down. So as I said, the book was written after the suicide of Sylvia Plath, his talented wife, in 1963. তার মৃত্যু তার উপর যে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছিল তার অনেকগুলি কারণ ছিল। আমি কয়েকটা কারণ তোমাদের বলে নেই। নাম্বার ওয়ান, আমরা যদি এভাবে ধরি, নাম্বার ওয়ানটা দাঁড়াবে হিউজ blame from almost all corners. Uh, all corners on him for her suicide. এটা নাম্বার ওয়ান নিতে পারি আমরা। নাম্বার টু হচ্ছে was
তিনি নিজে একটা জালের মধ্যে প্রায় জড়িত ছিলেন, একটা জাল আবদ্ধ মানুষ হয়ে গেছিলেন। হি ওয়াজ ইন্ট্যাঙ্গেলড ইন লট অফ প্রবলেমস। ফার্স্ট, whether he actually loved Sylvia Plath or he loved Asia Weevil that time, he was not sure. He was having affair with Asia Weevil, but he didn't divorce Sylvia Plath. So he was entangled mentally, psychologically. Next one, uh, লক্ষ্য করো যে আসিয়া যখন প্ল্যাথ ডাইড, শি হ্যাড লট অফ ম্যানুস্ক্রিপ্টস, অ্যান্ড হু উইল বি দ্য গার্ডিয়ান অফ দিস, হু উইল বি দ্য ইনহেরিটার অফ দিস, এগুলির উত্তরাধিকার কে হবে? লক্ষ্য করো, টেড হিউজ ওয়াজ ফার্ম ইন হিজ পজিশন দ্যাট হি ওয়াজ দ্য সোল ইনহেরিটার অফ এভরিথিং, হি ওয়াজ দ্য গার্ডিয়ান অফ এভরিথিং বিকজ হি ওয়াজ দ্য লিগ্যাল হাজব্যান্ড। এইটা একটা এক ধরনের অনেকের কাছে প্রতারণা মনে হয়, কারণ তার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছিল অনেক দিন, তিনি অন্যের সঙ্গে মানে সেপারেশন ফর লং 3 years perhaps, I cannot exactly remember, almost for 3 years, and he didn't have any responsibility, any relation, any communication. Still after her death he took all the responsibility of all the manuscript, এবং শুধু ম্যানুস্ক্রিপ্ট নেননি, ব্যাপক ম্যানুস্ক্রিপ্ট প্ল্যাথের পুড়িয়েও ফেলেছেন তিনি। Later on, Ted Hughes said that he burned those manuscripts because that would have negative impact on the children. বাচ্চাদের মনের উপরে বাজে প্রভাব পড়বে জন্যে তিনি এগুলোকে পুড়িয়ে ফেলেছেন। So another issue was the inheritance of Plath's manuscript. And then his complete silence and inactivity. Look, just after her death, Sylvia Plath's death, he went completely silent and he withdrew himself from all activities, his literary activities and all type of activities. He never responded to any of the blames inflicted on him. He never talked to anyone about anything like this. মানে সিলভিয়া প্যাথ সম্বন্ধে তার কিছুই বলার নেই কাউকে লাইক দিস। সো ইট ওয়াজ আ টাফ টাইম ফর হিউজ, সিলভিয়া টেড হিউজেস জাস্ট আফটার দ্য ডেথ। you know, when he overcame that, uh, what can we say, barren period of his career, যখন তিনি তার কেরিয়ারের এই সময়টাকে কাটিয়ে উঠেছেন, ইট ওয়াজ দ্য ওয়াও পিরিয়ড, পারহ্যাপস দ্য বেস্ট প্রোডাক্টিভ পিরিয়ড। তার যে একটা এক ধরনের বিষণ্ণতা ছিল সিলভিয়া প্লাথের মৃত্যুর পরে, সেটা যখনই কাটিয়ে উঠেছেন, তখনই হি গট দ্য বেস্ট প্রোডাক্টিভ পিরিয়ড অফ হিজ লাইফ অ্যান্ড হি স্টার্টেড রাইটিং দিস বুক। নেক্সট ওয়ান, then again, look, Sylvia Plath committed suicide in 1963. Asia Weevil, with the 4-year daughter of her and Ted Hughes, she committed suicide with the daughter in 1969. তাহলে একজন মারা গেলেন 1963 সালে, আর একজন মারা গেলেন 1969 সালে। তাহলে লক্ষ্য করো, uh, this was the is again another shattering moment for him, but he mostly wrote these poems in between. So it was after 3 years of the suicide of Sylvia Plath that he started writing hugely those books in 1966, and it was before the suicide of Asia Weevil. Now perhaps there are some clues here. এখানে সম্ভবত অনেকগুলো ক্লু আছে। Was he not sure about his relation, love affair, warmth with Asia Weevil? প্ল্যাথ থেকে তিনি আসিয়া উইভেলের কাছে সরে এসেছিলেন, কিন্তু আসিয়া উইভেলের সঙ্গে তার সম্পর্কটার ব্যাপারে তিনি খুব নিশ্চিত ছিলেন না। ওয়াজ ইট আ ব্যাড রিলেশন অল টুগেদার? ওয়াজ হি রিপেন্টেন্ট? Was he thinking negatively about human character, human nature?
পারহ্যাপস নট। কারণ আমরা দেখব হি ডেডিকেটেড দ্য বুক টু আসিয়া অ্যান্ড শুরা, the small kid who also committed suicide, who was also made to commit suicide along with Asia Weifel. সুতরাং আমরা এই সময় দেখব, ডেডিকেশন দেখলে দেখব perhaps by that time he grew extremely pessimistic about life, about relation. তাহলে এখান থেকে আমরা কয়েকটা জিনিস দেখব। Perhaps he grew pessimistic. কি হলো pessimistic about life, love, relation. Came up with questions regarding tradition and religion. ওকে, আচ্ছা তোমরা কি সবাই লিখে নিচ্ছ যখন আমি বলছি? জি স্যার। প্লিজ একটু লিখে নাও। গালিব, পূর্ণা, সাদিয়া সবাই শুনতে পাচ্ছ কিনা? গালিব শুনতে পাচ্ছ? ওকে, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তোমার নাম গালিব কি? না স্যার, আচ্ছা, সাদিয়া, আপনি একবার ডাকলেন। গালিব, গালিব, ইন্নালিল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখব যে at that time he was growing lot of questions, lot of pessimism, lot of negative attitude or approach towards life. তো এইরকম প্রেক্ষিতে আমরা দেখব he wrote, he dedicated it to his uh, wife Asiya and Shura the daughter, and the book name is the poetry is কাব্য গ্রন্থের নাম হচ্ছে ক্রো, from the life and songs of the crow. তাহলে কাব্য গ্রন্থের নাম হচ্ছে ক্রো, from the life and songs of the crow. It is basically a complete collection of poems about the character of crow, and it published in 1970. এখানে ইন্টারেস্টিং ব্যাপার লক্ষ্য করো, সিলভিয়া প্ল্যাথের মৃত্যুর পরে প্রায় 3 বছর উনি কিছুই লিখতে পারেন নাই, আর আসিয়া উইভেলের ঠিক মৃত্যুর পরে তিনি এটা ছাপিয়ে ফেলেছেন। হোয়াট ডু ইউ থিঙ্ক ক্যান বি দ্য রিজনস? বলো। স্যার, হ্যালো, তো আসিয়া, সরি, ওয়াইফের মানে সিলভিয়া প্ল্যাথের মৃত্যুর পর তো স্যার মানে তার একটা ওই যে হি ওয়াজ এনট্যাঙ্গলড সাইকোলজিক্যালি, তাই বোধহয় কিছুই লিখতে পারেননি। একজন দেখা যাচ্ছে যে একজনের মৃত্যুর পরে 3 বছর পর্যন্ত লিখতেই পারছে না, আর একজনের মৃত্যুর পরপরই কবিতা বের করে ফেলছে বেশ বুক উঁচু করে, ওয়াও এই যে আমি করেছি। হোয়াট স্যার ইজ দ্য প্রথম জনের ডিফারেন্স? মৃত্যুর পর তো দ্বিতীয় জনের কাছে আটকে ছিল, এবার দ্বিতীয় জনের মৃত্যুর পর তো আর কারোর কাছে আটকে থাকার ছিল না স্যার, তখন সে কবিতার কাছে ফিরে গিয়েছে স্যার। এরা বাধা থাকার পাত্র নয় রে বেটা, এদেরকে শ্রদ্ধা করাটা দূর থেকে সম্ভব, কাছে গেলে দেখবা যে 5 হাত জিব্বা ঝোলে সারাক্ষণ। কিন্তু তারা ট্যালেন্টেড মানুষ ছিলেন, সৃজনশীল মানুষ ছিলেন, উই উইল স্যালিউট দেম। কিন্তু এদের কাছে ওই যে নোবেল একটা কথা লিখেছিল দেখেছিলা, যে আমাকে তো মসজিদের ইমাম হিসেবে নেওয়া যাবে না, আমি একজন রকস্টার। তো তোমরা যদি এইসবকে, এদেরকে যদি মসজিদের ইমাম ভাবো, তাহলে খুব বিপদে পড়বা। কোনো কবি সাহিত্যিককে এটা নেওয়ার দরকার নেই, 2-1 বাদ দিলে, বাকি সবগুলোর জিব্বা 5 হাত করে। হোয়াট এভার, ওকে। মানে 5 হাত করে জিব্বা মানে আবার তারা মানুষ হিসেবে খুব খারাপ ছিলেন এটা বলবার কোনো কারণ নাই। না 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 না, শোনো শোনো, এইটা আবার আমাদের সমস্যা আছে। কালকে একটা দেখলাম যে কোরআনে 2টা জাতির ধ্বংসের গল্প আছে, লুত জাতির ধ্বংসের গল্প আছে, তারা ব্যভিচারে লিপ্ত ছিলেন। আর একটা জি স্যার। জাতির গল্প আছে যারা দুর্নীতিতে যুক্ত ছিলেন।
অর্থাৎ দুর্নীতির কারণেও কোনো জাতি ধ্বংস হতে পারে, এই গল্প আমরা বলি না। আমরা বলি ব্যভিচারে নষ্ট হয়, এই গল্প বলি। মানে আমরা না অসম্ভব সুন্দর রকমের ভণ্ড, মানে খুব সুন্দর করে কাস্টমাইজ করে নেই। কোরআন হোক আর হাদিস হোক, রাজনীতি হোক আর বঙ্গবন্ধু হোক, সব কাস্টমাইজ করা। তো মানে আমার যেটুকু সেটুকু কাট পেস্ট করে বাকিটুকু মানে যাই হোক, এবারে আসো তাহলে। তোমরা এই এই অংশটা তোমাদের মতো করে ব্যাখ্যা করবে যে এইটা ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট আফটার দ্য ডেথ অফ দ্য ফার্স্ট ওয়াইফ সিলভিয়া প্ল্যাথ, he couldn't write for 3 years, and just after the death of Asia Weevil, he is publishing his book and dedicating the book to her, এবং সেটা হচ্ছে দ্য ব্ল্যাকেস্ট বুক, দ্য বুক ফুল অফ সার্কাজম, যে বইয়ের পাতায় পাতায় লাইনে লাইনে বিদ্রুপ জড়িত, হতাশা জড়িত, মানব জাতির প্রতি অবিশ্বাস জড়িত, সেটা তিনি ডেডিকেট করছেন তার ডটার এবং ওয়াইফের নামে, ডার্লিং এর নামে। এগুলো ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট ওয়ান। আচ্ছা, এগুলি কি আর বোঝাতে হবে তোমাদের যা বোঝালাম এতক্ষণ? না না স্যার। স্যার। আচ্ছা, আমাকে একজন বলো তো আমি প্রথমে কি বোঝাইলাম সিলভিয়া প্ল্যাথের সঙ্গে? 4টা 6টা পয়েন্ট লিখে। স্যার সিলভিয়া প্ল্যাথ মারা যাওয়ার পর হচ্ছে ওনার সাথে কি কি হয়েছিল সেটা স্যার। এটা কেন বললাম আমি? মানে আমার কি খুব ইচ্ছা ছিল যে তোমাদেরকে তথ্য দেই, জানাই যে আমি অনেক জানি? স্যার এই পোয়েমের সাথে সামহাউ কানেক্টেড। সেই সামহাউটা কি? নারে তোমার পড়ানোই ব্যর্থ। বলো। আরে, I was talking to you about complete inactivity of Ted Hughes after the death of Sylvia Plath. উনি যে ইনঅ্যাক্টিভ ছিলেন তার কারণগুলো এখানে তোমাদের বললাম, এবং ইনঅ্যাক্টিভিটির মধ্যে ওনার কিছু পলিটিক্সের কথা বললাম। এটা এক ধরনের পলিটিক্স হওয়ার চান্স অনেক বেশি, যে চুপ থাকি আর কেউ কিছু বলতে পারবে না, ফাঁকে আমি সিলভিয়া প্ল্যাথের সমস্ত ম্যানুস্ক্রিপ্টকে দখল করে ফেলি। আর নেক্সট ওয়ান হচ্ছে ও আচ্ছা। টু হিউজ কোয়েশ্চেন অ্যাবাউট ইট, মানে বিয়ের আগে কোনো সম্পর্ক নাই, তাকে ছেড়ে দিয়ে তাকে প্রায় লাথি দেওয়ার অবস্থা, আরেকজনের সঙ্গে প্রেম করে তা সে আত্মহত্যা করছে না কি করছে কোনো খোঁজ খবর নাই, মরার পরে তার সমস্ত দায় দায়িত্ব আমার, আমি স্বামী। আর ক্লিয়ার? তবে কি স্যার মানে পসিবলি কি এটা যে ধারণা করা হয় যে ওই ওই লেখাটা সিলভিয়া প্ল্যাথের ছিল? কোনটা? মানে ম্যানুস্ক্রিপ্ট গুলো তো স্যার উনি হচ্ছে ইয়া করে দিল, এখন মানে এই পোয়েমটা কি স্যার হচ্ছে তাহলে সামহাউ সিলভিয়া প্ল্যাথের লেখা? এই কোন পয়েন্টগুলি? মানে এই পোয়েমটা মানে এই কবিতাটা যেটা না আমরা না না, পড়লাম। উনি ম্যানুস্ক্রিপ্ট কোনগুলো করেছেন, সিলভিয়া প্লাথ তো তার মনের কথাগুলি খুব স্ট্রংলি বলতে পারতেন, বলতেন। তো স্ট্রংলি উনি অনেকে ধারণা করেন যে টেড হিউজেস কি করে তার সঙ্গে প্রতারণা করেছে, তার সঙ্গে ঘর করেছে, একই বাড়িতে আসিয়া উইভেলের সঙ্গে কি করে প্রেম করেছে, তাকে ডিচ করে। অনেকে ধারণা করেন যে তা ওই সব প্রকাশ পেলে টেড হিউজেসের আর এইসব মানে মাতব্বরি চলতো না, অনেকে ধারণা আচ্ছা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হিউজেস বলেছে আমি ওগুলো পুড়িয়েছি কারণ বাচ্চাদের মানসিকতার উপর নেগেটিভ প্রভাব পড়তো, বুঝো। যাই হোক, আমরা নিশ্চয়ই তাকে গ্রেট এ হিসেবে ধরবো। ওকে, এবারে এবারে আসো, বইটার নাম কি বলো তো? এই নেক্সট ওয়ান, ইটস এ কালেকশন অফ বুক, many people think that it is Hughes' most important work, this book, and to many, of course, the masterpiece, most important book, but it is also the most controversial work by him because it can be interpreted from many dimensions, many viewpoints. Then again,
often it is ideological challenge to the religion, Christianity, and humanism. মনুষ্যত্বের যে কথা বলা হয় এগুলো আসলে ধান্দাবাজি, এগুলো আইডিয়ালিজম, এগুলো কিছুই না আসলে। যেমন ধরো মানুষ ভালো, ক্রিশ্চিয়ানিটি আমাদেরকে মুক্তি দিতে পারে, এটা সেটা। হি ইজ কোয়েশ্চেনিং দিস আইডিয়ালস ইন দিস পোম। আচ্ছা আচ্ছা। নেক্সট ওয়ান, এটা তো তোমাদের বলেছি এই লাইনটা। Just after this barrenness, after the death of Sylvia Plath, somehow he suddenly found a euphoria of his freedom, euphoria of his creativity. 3 বছর চললো খুব খারাপ, কিন্তু তার পরপরই তার শুরু হলো যেন এক ধরনের প্রস্রবণ, এক ধরনের ঝর্ণা শুরু হলো তার সৃষ্টিশীলতায়। বুঝতে পারলে? সেই ঝর্ণার অবদান হচ্ছে এই কাব্যগ্রন্থ। অ্যান্ড দেন ফ্রম দ্যাট টাইম অনওয়ার্ড, এর আগ পর্যন্ত টেড হিউজের কবিতা ছিল পশু পাখি নিয়ে মূলত। ঠিক আছে? ওই যে তোমরা এর আগে পড়েছিলে না, জাগুয়ার, দ্য পাইক, এরকম কবিতা পড়েছিল, উনি ওই লিখতেন। জি স্যার, স্বপ্ন নিয়েছিল, ড্রিম। হ্যাঁ হ্যাঁ, তো মূলত ছিল ইয়া নিয়ে, পশু পাখি নিয়ে। কিন্তু দিস টাইম হি টার্নস হিজ ডিরেকশন। He has previously his engagement was with natural world, and that changes, and here he goes for mythical narrative and the consequences. So it's God, Eve, man, জি স্যার। creation, and this can be seen as attack on Christianity. ও সুতরাং এখন তোমরা, আমি এখন যা পড়ালাম একটুখানি পুরোটা একবার দেখে নাও। আমি এখন কোয়েশ্চেন্স গুলো দিব তোমাদের। আচ্ছা, একবার দেখে নাও প্লিজ। আমি তোমাদের 6 মিনিট সময়, 6 মিনিট না 10 মিনিট সময় দিচ্ছি, পুরোটা একবার দেখে নাও।